বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে না কোনো রকম ঝামেলা না হয় একদম লিখিত দাবি দিয়ে আসছে। কারণ এর আগে আমি শুনেছি যে এই প্রধান উপদেষ্টাকে বলতে তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে, বাইরে যায় নাকি উল্টাপাল্টা বলে। তো এখন তার উল্টাপাল্টা বলার কোনো সুযোগ নেই, কারণ বিএনপিতে এবার লিখিত বক্তব্য দিয়ে আসছে যে এই আমার বক্তব্য। এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই। এবং সেই বক্তব্যগুলো কি, বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট। আমার দেখা মতো তাদের 3টা মূল দাবি। তাদের 1 নম্বর দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায়, ঠিক আছে। দ্বিতীয় দাবি হলো 2 জন উপদেষ্টা সহ আরেকজনকে, 3 জন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে যেটা আছে কি বলে খলিল সাহেব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হ্যাঁ, তাকে বের করে দিতে বলে এখান থেকে। 3 নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউনূস সরকার মানে নিরপেক্ষ আচরণ করে, মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে। এই 3টা দাবি। এর মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি। তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে। সরকারকে মানতে হবে। এবং আমি না খুব বিশ্বাসের মাঝে মাঝে লক্ষ্য করি, সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা, আগে বলতো এক কথা, এখন আবার কয়েকদিন ধরে একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে। আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকের থেকে আরো 7 মাস, আপনার 9 মাস কি করে কাটাইছেন এটা আপনারা জানেন, এটা বলতে পারবো না। ধরলাম কিছুই করেন নাই, আপনি 7 মাসেও একটা ইলেকশন করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সংস্কার শেষ করতে চায়। তো সংস্কার 7 মাসে শেষ হবে না, তাহলে আরো 6 মাস পর যদি শেষ না হয়। আর সংস্কার জিনিসটা কি, এটা তো একটা বায়বীয় জিনিস মনে হচ্ছে আমার কাছে। সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন? এই সংস্কার তো জীবনে শেষ হবে না। ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন, বানালে আপনি প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচারটা আমি বানাই দিই, তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা, কতদিন লাগবে, আর তোমার কতদিন লাগবে। সে যদি বলে ভাই টাকা যা দেন কোনো সমস্যা নাই, আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি, আপনি 1 মাস পরে যে টুকটুক করে সে বানাইতেছে, ওই লোকের রাখবেন ভাই, তারা 9 মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই, আরো 7 মাসে করে একদম পরিষ্কার করে ফেলাবো। বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো ওরকম প্রস্তাব থেকে 9 মাস লাগে নাকি? পুরো জিনিসটা তো আওলা ঝাওলা। তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো আপনাদের মার্ক হয়েছে। কি প্রস্তাব দিছে? দেশে নাকি 6টা প্রদেশ বানাবো, প্রস্তাব আছে একটা প্রদেশ, বুঝে গেছে প্রদেশ বানাবো কেমকেরা। আরেকজন বলতেছে এটা নাকি ওই আপনার আইয়ুব খানের সেই বেসিক ডেমোক্রেসি বানাবো, পাবলিকে বলতে পাবলিক ধরে পিটাবে, ভাগ্যে সে আলাপগুলো ঘরের মধ্যে করে। কাজে এগুলি বলে ভাই লাভ নাই, ওই বিদেশ থেকে লোক এই না এগুলি করবেন আপনি। আর আমি তো বিএনপিকে বলি যে বিএনপি কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? যখন তারা যায় সেখানে আলোচনা করার জন্য, সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ, আর তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে? আপনি তো আমেরিকার নাগরিক, ওখানে ওত নিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, আপনার সঙ্গে আমি আলোচনা করবো কেন? আলী রিয়াজ সাহেব যে কি করবো সংস্কার করবো, ওই সংস্কার বিএনপি মানলো আমি মানি না, আমি একটা পাবলিক মানি না। আমার দেশে কি সংস্কার করার লোক নাই? আলী রিয়াজকে হায়ার করে আনতে হবে। হোয়াই? আরো অনেক বিদেশি পাসপোর্টধারী ব্যক্তিগত আছে, ওগুলি বাদ দেন, আমি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনাটা শেষ করি আগে। তো সংস্কার এটা কেন? আবার ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যে নাকি সব পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ করবে, সে মনির হায়দার। কেন সে কেন ভাই? 1 পা আমেরিকায় 1 পা বাংলাদেশে। মানে ডক্টর ইউনূস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন। আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুন, উনি যে পদত্যাগ করবে বলছে, এটা কে বলছে? নাহিদ ইসলাম বলে। নাহিদ ইসলাম কে? একটা পলিটিক্যাল পার্টির লিডার। এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে নাচতেছে। পরে তো আবার পরিকল্পনা উপদেষ্টা বলছে উনি বলেন নাই। আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি। তো নাহিদ ইসলাম কিগুলো একদম তার ভাষায়, এই সমস্ত ভাষা কোট করে বলেছে, এই সমস্ত নাটক ওই যে ওনারা একবার দেওয়াল লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয়। এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয়। এদেশের মানুষ অত সহজে কিছু ভুলে না। মানে পদত্যাগের বিষয়টাকে আপনি নাটক বলছেন? অবশ্যই নাটক, অবশ্যই নাটক। উনি বলে দেখছে কি বলে। উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে, শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে, যে ওনার সাথী, তো কেউ তো গান গাইতে গাইতে আসে নাই, কান্নাকাটিও হয় নাই। ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে। এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো যে না আপনি যায়েন না, আপনি যায়েন না। কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কে বলছে না? রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না। কেন? সালাউদ্দিন আহমেদ কি বলছে? বলেছেন উনি যদি ব্যক্তিগত কারণে করেন তাহলে জাতি বিকল্প খুঁজে নেবে। হ্যাঁ, বিকল্পের কি অর্থ কি?
কিন্তু আপনি পরে আবার গেলে বিএনপির যান। পক্ষ থেকে বলা হচ্ছে তারা প্রধান উপদেষ্টা পদত্যাগ চান না, তার অধীনে নির্বাচন চান, কিন্তু আর ডিসেম্বরে। ভাই কথা কি হলো, ব্যক্তিগত আপনি চলবে যান, আপনি আটকে রাখছে কে বলছে হাতে পায়ে যেতে হবে, আপনি যায়েন না? তার লোকজন। তার লোকজন তো বলবেই, জীবনেও যাবে না, না খেদাইলে যাবে না, তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য নোট করেন। আপনি যেটি বলছেন যে পদত্যাগের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে, কিন্তু এই গত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, প্রেস উইং থেকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয়, বাধা বিপত্তি আসে, তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে। এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি। সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে? এটা হলো জানেন, তারা পুরোনো রাস্তায় হাঁটতেছে। এই বিবৃতিতে আরেকটা কথা বলছে, যদি এরকম বাধাগ্রস্ত হয়, যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে, তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে তারা জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব আনাবে, এই তো বলছে। তার মানে এই যে সেই বিদেশি শক্তিগুলো কারা, কোন দেশে? আমি এটাই বলছি আপনাকে, এই কথাটাই জানেন, আওয়ামী লীগ আমরা এগুলো শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই। কিছু বললেই বলে কি ওখানে ওই সময় আপনার একটা ন্যারেটিভ ছিল, এটা কি ট্যাগ করে দেওয়া হতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা, হ্যাঁ, জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা, সরি জামাত শিবিরা তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা, আগুন সন্ত্রাসীরা, এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে ভাই আমাদের কান পয়সা গেছে। এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে, যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর, তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা, এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি। এইটা বলে কি হয় ভাই, আপনি আপনার কাজটা করেন না, আর জনগণকে নিয়ে আপনি জনগণকে সব জানাই দেবেন। এখন জানান না কেন? এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন। এই ন্যারেটিভ দিয়ে ওইটার সঙ্গে পার্থক্য হলো, আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো, আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে, মব ভায়োলেন্স করে, মব লিঞ্চিং করে। ডিফারেন্স হলো এইটুকু, আর কোনো ডিফারেন্স নাই। আগে কয়েকদিন জেলে থাকলেও জানের ভয় ছিল না, এখন জানের ভয় আছে, এইটুকু ডিফারেন্স। বুঝলি, এইগুলি বলে ভাই লাভ নেই। আপনি বলেন না, আপনি বলতে না করছে কারা? আপনাকে এটা লুকিয়ে রাখতে কে বলছে বলেন? মানে সরকারের এখন আমরা যদি বলি, উল্টা যদি আমি বলি যে বিদেশি শক্তির মানে দোষর তো আপনি, তাহলে আপনি ওই করিডোর দেন কেন? ওই করিডোর আমার বাংলাদেশে কি লাভ হবো? কোন বিদেশি শক্তি? যারা হইতে পারে আমেরিকার বিদেশি শক্তি, এখানে আমেরিকার লাভ, এটা বোঝাই যাচ্ছে না, এটা কে না বুঝে? কারণ ওইটা বলাতে তো মন খারাপ হয়ে গেছে, ওটা যখন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে। তারপরে শুরু হয়েছে এই সমস্ত নাটক, যে মূল কি প্ল্যান নিয়ে আসলাম সেই প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল, এই তো হলো ভাই। মনে পায় এই যে সাম্প্রতিক সংকট যে জায়গাটা শেষ করেছেন মাসুদ কামাল ভাই, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান করিডোর নিয়ে, বন্দর নিয়ে, নির্বাচন নিয়ে, মব নিয়ে, সংস্কার নিয়ে। তারপরেই তো এই ঘটনাক্রম শুরু হলো। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যারা এই সরকারের পক্ষের বেশ সক্রিয় শক্তি দেশে এবং বিদেশে, কথায় কথায় ফেসবুকে স্ট্যাটাস দেন, তারা সেনাবাহিনী, পতিত আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত, এই চারটাকে একাকার করে বলছে। একজন উপদেষ্টা এরকম স্ট্যাটাস দিয়েছেন যে এই শক্তি হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য নানা বাধা বিপত্তি তৈরি করছে। এই চার শক্তি এক হলো কি করে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। চারটা শক্তি যদি এক হয়, তাহলে এই অপশক্তির থাকার তো কোনো কারণ নাই। আপনি দেখেন, যাদেরকে আঙুল তুলে চারটা শক্তি বলছে, তারাই তো শক্তি একটা দেশের সেনাবাহিনী, সঙ্গে বড় রাজনৈতিক দল, সঙ্গে পতিত রাজনৈতিক দল, সঙ্গে আরও যাদের কথা বললেন। তো তাহলে থাকলোটা কি? থাকলো তাদের মতো যারা একদম, যাদের সাথে কেউ নাই। আপনি দেখেন, যারা এই কথাগুলো বলে প্রতিদিন, এই কথাগুলো কেন আপনাদের এখানে আলোচনা হয় না আমি জানি না। একজন মন্ত্রী বা একজন আপনার উপদেষ্টা যখন শপথ নেন, যদিও তাদের শপথ নিয়ে অনেক রকম কথা আছে, যখন শপথ নেন তখন তারা কি বলেন? অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কারো পিছনে লাগবে না, কাউকে কোনো ক্ষতি করবে না, কাউকে কোনো অপদস্থ করবে না। ওরা কিন্তু প্রতিদিন তাই করছে। আপনার জানান দিয়ে ফেসবুকে লেখে, এটা কিন্তু গরিহত অপরাধ, এটার জন্য তাদের পানিশ হওয়া দরকার, এটার জন্য তাদের পথটা চলে যাওয়া দরকার।
তারা প্রায় দিনই এরকম শপথ করছে। ভঙ্গের জন্য ব্যবস্থা তো প্রধান উপদেষ্টা নেবেন, তার দিক থেকে তো আমরা কোনো কথা শুনি নাই। কারণ ওই যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, আর উনি এদেরকেই দেখভাল করে, যে নিয়ে কিনা এসে বসেই বলেছেন যে ছাত্ররাই আমাকে বসিয়েছে, তারা সে যে করবে না এটা তো বোঝাই যায়। আপনি দেখেন নর্মাল একটা জিনিস, আপনি বিএনপি বলছে, বিএনপি 4-5 দিন যাবত দেখা করার জন্য, কথা বলার জন্য চেষ্টা করছে, বিএনপির জন্য তাদের মিনিমাম কারো সময় হয় নাই, বিএনপির মতো একটা দল। অথচ যখন তার বলতে ইচ্ছা করলো যে আমি পদত্যাগের নাটক করিব, তখন কাদের ডেকে নিয়ে গেল? যাদের সঙ্গে 5টা লোক থাকে না, তাদেরকে ডেকে নিয়ে তাদের মুখ দিয়ে আমাদেরকে, বাংলাদেশের জাতিকে শুনতে হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ওনাকে কে কি করেছে, উনি পদত্যাগ কেন করতে চায়? উনি একটা জাতির অস্তিত্ব ধরে টান দিয়েছে, শুধু এক জায়গা থেকে না, কয়েক জায়গা থেকে। ওনার তো পদত্যাগ করে তারপরে বলার কথা ছিল, কারণ উনি একটা দেশ, আমার দেশ যত ছোট হোক, যত গরিব হোক, সেটা আমার দেশ, আমার দেশের সেনাবাহিনী আমার সেনাবাহিনী। উনি সেনাবাহিনীর চিফকে নিয়ে টান দিয়েছে, যেটা আপনার হয় কি, আপনার নর্মাল নিয়ম কি, উনি এটা কি বুঝেন যে উনি কার সম্পর্কে কি কথা বলছেন? একটা দেশে 2 রকমভাবে আপনার অর্ডার হয়, একটা হলো সিভিল অর্ডার, একটা মিলিটারি অর্ডার। যদি সিভিল অর্ডার কাজ ভালো মতো করে তাহলে মিলিটারি অর্ডার আপনার রানিং ম্যাপের মানে সিরিয়াল 12 নাম্বার বা দূরে, কিন্তু যখন সিভিল অর্ডার কাজ করে না তখন কিন্তু মিলিটারি অর্ডার সব। সেটাই তো বহাল আছে। সেটা আমি বলি বাংলাদেশের যে প্রেক্ষাপটে 5ই আগস্ট তারা বলছে, কার কথায় 5ই আগস্ট গেল? আমার কথা হলো 5ই আগস্ট হয়েছে ভালো কথা, সেইখানে মিলিটারি অর্ডারেই তো কাজ হলো। মিলিটারি অর্ডারের পরে এরপরে মিলিটারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এরপরে মিলিটারি আমন্ত্রণে সব দল কিন্তু দেখা করতে গেলেন, তার মাধ্যমে সরকার গঠিত হলো। তার মানে কি আপনি আদা খাবেন, আদার ঝুল খাবেন না? এটা তো হইতে পারে না। তো আপনি ওইখানে কটাক্ষ করছেন, আপনি প্রতিনিয়ত আপনি জরুরি অবস্থা রেখে আপনি মিলিটারিদের ব্যবহার করছেন। ওরা তো কারো কামলা না, ওরা দেশের রক্ষক, বাট আপনার পুলিশের কাজ তো ওরা করবে না। আপনি পুলিশের কাজ করাচ্ছেন, আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন, আপনি তাদেরকে ঠিক মতো আপনার কি বলে যে ওভার ডিউটির পয়সাটাও দিচ্ছেন না, এবং আরো অপমানজনক দিচ্ছেন। আগে যা দিতেন তার চেয়ে অনেক 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 কমে নামিয়ে নিয়ে এসছেন। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিন্তু আপনি বলেছেন যে আমি যদি হুকুম করি, আমি যদি বলি তাহলে ধরবেন। তাহলে কি হলো? ক্ষমতা তো আপনার হাতে রাখতে চাচ্ছেন, আপনি এটাও চান ওটাও চান। এই যে মব, হ্যাঁ, সেনাবাহিনী কিভাবে ভূমিকা, সেনাবাহিনী তার জনে জনে যায় বলবে না কথাগুলো। যখন অনেকগুলো কথা জমে গেছে, যখন সেনাবাহিনী মনে করেছে যে বাংলাদেশের জনগণের জানা দরকার, এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু প্রথমেই 18 মাসে পরে নির্বাচন, আমরা বলেছিলাম দেশে কয়টা সরকার, সরকার কোনো কথা বলে না, এটার উত্তর দেয় নাই। সেনাবাহিনী তো বলবেই না, আমরা সেনাবাহিনীকে উল্লেখ করে বলিনি, সেনাবাহিনী বলার পরে আমরা বলেছি কার কথায় দেশ চলে। এখন দেশে সেনাবাহিনী প্রধান বলছিল 18 মাসে নির্বাচন, সেটা তো হচ্ছে না। তারপরে আপনার তাদের অনেক কিছুই তাদের হচ্ছে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার কাজ করছে না, তো তারা তো কিছু কাজ করতেই পারে। এখন আপনি তাদের চাকরি খাবেন, চাকরি যখন না খাইতে পারবেন তখন কি হয়? আপনি কাউকে মারতে গেলে হয় আপনি তাকে মারবেন, না হয় নিজে মরে যাবেন। আপনি দুইটাই থাকবে তা তো হয় না। তা আপনি আপনার ওই জায়গায় গিয়ে আপনি পদত্যাগ করতে চেয়েছেন, কার কাছে ব্যক্ত করেছেন? আপনার বাচ্চাদের কাছে ব্যক্ত করেছেন। বাচ্চারা কোন কথা বলছে? বাচ্চারা আপনার নাম ধরে বলছে, আপনি বলেছেন। তো যদি আপনার ওই পদত্যাগ সঠিক হয়ে থাকে, আপনি তো বিশ্বের একজন পাওয়ারফুল ব্যক্তি, তো পাওয়ারফুল ব্যক্তির কথার এত নরমচরণ হয় কেন? আপনার এই কথা শোনার পরে সংকট তৈরি হতো না? আপনার এই কথা শোনার পরে বিএনপি কি বলেছে, যারা রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত কিংবা সিদ্ধহস্ত, তারা বলেছে আমরা চাই না, এরকম আমরা বলি নাই, কিন্তু যদি পদত্যাগ করেন তাহলে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না, কিংবা এখানে বিকল্প ব্যবস্থা আছে। তাহলে বিকল্প ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে আপনি পদত্যাগ না করে আবার এরকম ভরং চরং করছেন কেন? এটা তো জাতি দেখতে চায় না। তারপরে আপনি কি করলেন? কালকে থেকে আজকে পর্যন্ত যে নাটকগুলো করছেন, সেই নাটকে কি হয়েছে? আপনার কিন্তু জায়গা মতো আপনি ঠিক আছেন, আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো নরণচরণ হয় নাই। যদি আপনি এপ্রিল, মে, জুন, জুলাই, মার্চ আপনি পারবেন না,
আপনি পারবেন না ফেব্রুয়ারি থেকে, মধ্য ফেব্রুয়ারি থেকে, তাহলে আপনার ওইখানে কোনো নরণচরণ নাই। ওই কথাগুলো ঠিক আছে, তাহলে আপনি জাতিরে কি খাওয়াইতে চান? জাতিরে কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা? যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন, তারা টাকা দিতে পারলো না, পালায় আসলো, তার ঘর বাড়ি দখল করে নিলেন, তার টিনের চাল খুলে নিলেন, তার আমি খুব দুঃখের কথাগুলো বলছি। আপনি জানেন যে আমি নবম জাতীয় সংসদে তার পক্ষে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম। সে নোবেল বিজয়ী হওয়ার পরে যখন শেখ হাসিনা তার বিপক্ষচারণ করছিল, বাংলাদেশের একজন সুনাম এনেছে, যেভাবেই আনুক বাংলাদেশকে চিনে তারে দিয়ে। আমি এই কারণে বলেছিলাম আজকে 2 যুগ পরে আমাকে যে তার বিপক্ষে এইভাবে কথা বলতে হবে, আমি তো, উনি আমার শত্রু না, আমিও তার শত্রু না, আমাকে চিনেও না, বাট বাংলাদেশের আমি একজন নাগরিক, আমার তাকে তার সে কি করছে এটা জানার বলার দায়িত্বের মধ্যে পড়ে আমার, যে কারণে আমি বলছি। তাহলে আজকে দেখেন কাদেরকে উনি হাতে নিয়েছে, দেখেন হুজুরদের। আমার দুঃখ লাগে, আমি এমন একটা ধর্ম পালন করি যে ধর্মের মানুষগুলো, আপনার যে ধর্ম যারা সামনের কাতারে থাকে ধর্মের, যাদের আমরা সম্মান করি, তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ দিয়ে যখন এই কাজগুলো করায়, যে একজন সুদখোরকে কোনোভাবেই ইসলাম মেনে নেয় না, ওনারা ধর্ম রাজনীতি করে, ওনারা কিভাবে তাকে যে একদম কিয়ামত সে কিয়ামত পর্যন্ত তার জন্য জান প্রাণ দিয়ে ফেলতেছে, আপনি খেয়াল করে দেখেন। এটা কি ভীষণ দুঃখজনক। তাদের স্বার্থটা কি? এইখানে তাদের স্বার্থটা, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। তারা ওইখানে 1 নাম্বার যিনি এই ধর্ম রাজনীতির যারা গুরু, তাদের আপনার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তারা আছে 1 নম্বরে মাইনকে চিপায়। তারপরে হলো গিয়া তারা যে ক্ষমতার ইউটিলাইজ করছে, এটা তারা ক্ষমতায় যদি নিজেরাও যায় তাও এইভাবে পারবে না, এই পাওয়ারটা ইউটিলাইজ করতে পারবে না তারা, যেটা তারা তাদের ঘাড়ের উপর বসে করছে। যেমন এই বাচ্চাগুলা যেভাবে করে, তারা কি কখনো ক্ষমতায় আসলে এই পাওয়ার এইভাবে করতে পারবে? এটা তো ওই যে গ্রামের আপনার হাতুড়া ডাক্তারের মতো, গেলেই রুগী অপারেশন করে, রুগী ভালো হয়ে যায়, রুগী অপারেশন করে। তখন একটা MBBS ডাক্তার গেছে, ওর কোনো খাওয়া নাই, ওইখানে কোনো রুগী যায় না। ডাক্তার যাওয়ার সময় শুধু বলে গেছে ওই ডাক্তারের যে তুমি যেহেতু তোমার ছাড়া রুগী কিছু বুঝে না, আমি জাস্ট তোমাকে একটু শিখাই দিতে চাই যাতে রুগীগুলা যাতে ভালো থাকে। যখন তাকে এই অপারেশন কিভাবে করতে হয় শিখাই দিল, তারপরে থেকে আর সে করতে পারে নাই। তো এই বাচ্চাগুলোর অবস্থা হয়েছে এরকম যে তারা তো হাতুড়ে ডাক্তার, তো তাদের সঙ্গে তার সম্পর্ক আর ইসলামিক জোটগুলোর সঙ্গে তার সম্পর্ক এরকম অবস্থা করছে। নইলে আপনি দেখেন প্রশাসন ইসলামিকরা চালাচ্ছে, তাদের কিন্তু লোক নাই। যে লোক আছে, এমনও জায়গা আছে তারা লোক খুঁজে না পায় পিয়নে ম্যানেজার বানাইছে। তো এই যে তারা, তারপরেও তাদের দিতে হবে। বিএনপি দেওয়া যাবে না। বিএনপি যদিও উপায় না থাকে দিল সফট বিএনপি, হার্ড বিএনপি হওয়া যাবে না। আপনি প্রশাসনের লোকজনের দায়িত্ব, আপনি প্রশাসন বলছি বা যেখানে যে প্রশাসনই হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সবখানে ওটাও একটা প্রশাসন, সব জায়গায় এরকম। তো এই সুবিধাগুলো যে তারা পাচ্ছে, তারা তো অন্যভাবে এটা পাবে না। আর বিএনপিকে যে আপনার চাঁদাবাজের একটা তকমা লাগাইছে, এই তকমায় তো তারা হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা সব হেড, তারা চাঁদাবাজিতে ফার্স্ট। মানে তারপরে যদি আপনি মেরিট লিস্ট করেন 99, 100, 101, 102 বিএনপির নাম পাইতে পারেন। হ্যাঁ, বিএনপি, আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা, কিন্তু বিএনপি যেটা করে, যেটা যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেগুলা যারা করছে খুব ছোট ছোট একদম প্রান্তিক লেভেলে, বিএনপির মতো এত বড় দল থাকলে অনেকের কোনো অবস্থানই থাকতো না। তো সেইখানে প্রান্তিক লেভেলে তাদের অবস্থা যদি আপনি মেরিট লিস্ট ধরেন, তাহলে 101-এর উপরে তাদের নাম্বারিং করতে পারবেন। এই 1 থেকে 99 পর্যন্ত যারা করছে, যারা ব্যাংক নিচ্ছে, যারা আপনার হাসপাতাল নিচ্ছে, যারা আপনার বিভিন্ন আপনার এনজিও নিচ্ছে, যারা পরিবহন, বড় বড় পরিবহন নিচ্ছে, এই টাইপের যারা বুঝে কোনটা নিলে দখল, চাঁদাবাজি সবকিছুই। আপনার দখলটাও তো চাঁদাবাজি। তো অনেকখানে যেভাবে উপস্থাপন করে, এটা উপস্থাপনের উপর ডিপেন্ড করে। তা এখন যারা বিএনপি দখল করতে পারে না, তারা হয়তো বা কোনোখানে বলছে আমার এই টাকাটা দিস, বা আমি এই প্রোগ্রাম আমার এটা দিস। আমি এই জায়গাগুলাই বলছি যে এই কারণে বিএনপির এই দোষের কারণে কি বিএনপিকে পাত্তা দিচ্ছে না? না, বিএনপির এই দোষের কারণে যদি পাত্তা না দিত আমি সবচেয়ে খুশি হতাম। বিএনপিকে যে কারণে পাত্তা দিচ্ছে না সেটা হলো বিএনপির জনপ্রিয়তা। বিএনপিকে জনগণ ভালোবাসে। বিএনপি নির্বাচন দিলে বিএনপি চোখ বন্ধ করে, আপনি যতই জনপ্রিয়তা হরণ করতে চেষ্টা করেন, আপনি ক্ষমতায় আনা থেকে বিএনপিকে বঞ্চিত করতে পারবেন না।
যদি বিলম্বিত আপনি করা যাবে তো? সঠিক নির্বাচন দেন, যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড দেন, যদি আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করেন, তাহলে আপনি বিএনপিকে সরাই, বিএনপির চরম শত্রু বলতে হবে এই কথা, যে বিএনপিকে এই সামনের দিনে ক্ষমতা থেকে সরায় ইলেকশন দিলে হেন কোনো অবস্থা নাই তাদের। তাদের এককভাবে কোনো জায়গায় প্রার্থী দিয়ে, যারা যারা আছে প্রার্থী দিয়ে জামানত বাজেয়াপ্তর কথা আমি বললাম, এটা বাইরে 2-1টা আসনে পাশ করবে কিনা আমার সন্দেহ আছে। কারণ বিগত দিনে যারা এই যে, আপনি কি নতুন দলের কথা বলছেন? আমি নতুন পুরান সবার কথা বলছি, বিগত দিনে আপনার যারা 2, 4, 10, 20টা আসনে সংসদ সদস্য হয়েছিল, তারা কেউই এককভাবে হয় নাই, তারা কারো না কারো আপনার ধামা ধরে হতে হয়েছে। সো আপনি কখনোই যখন একক হন নাই, তাহলে আপনার একক হতে গেলে কিন্তু একটু ব্যাপার, সবাই মিলে একটা শক্তি হতে পারে। বিএনপি তো না করে নাই, বিএনপি বলেছে যে আমরা এত বড় দল হওয়ার পরেও বিএনপি বলেছে আমরা জাতীয় সরকার করতে চাই। আর যে সংস্কারের কথা এত রকম ভাবে বলছে, বিএনপি 31 দফা সংস্কার তো কবেই দিয়ে ফেলেছে, আজকে থেকে 2.5-3 বছর আগে। বিএনপি জানতো যে একদিন এমন দিন আসতে পারে, কিন্তু বিএনপি জানতো না শেখ হাসিনার এমন ভাবে বিদায় হবে, এটা আমরা অস্বীকার করি না। এবং বিএনপি মাঠে ছিল না তাও না, বিএনপি মাঠে ছিল। বিএনপি আজকে যারা এত বড় বড় কথা বলছে, তাদের দিয়েই কাজ করাইছে বিএনপি, তাদেরই একটা সময় অর্থ দিয়ে কাজ করাইছে। আজকে তারাই বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। তো এই যে বিএনপি নায়ের মধ্যে থেকে বিএনপি যে তাদের দিয়ে কাজ করাইছে, সেই সবার এই কাজ করানোর ফলাফল হলো শেখ হাসিনার বিদায় নেওয়া। এক সময় বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা অনেককেই জানতাম, যারা এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে। এর কারণ হচ্ছে ওই যে ক্ষমতা, তারা হচ্ছে ক্ষমতা না জনতা, তারা ক্ষমতাই ক্ষমতা, তারা জনতা চায় না। তারা যা একটা সময় উপায় ছিল না, মাঝখানে রাস্তায় দেশে আওয়ামী লীগ ছিল, তারা বিএনপি ছাড়া কোনো উপায় ছিল না তাদের, কারণ তাদের শেল্টার লাগবে। তো এখন যেহেতু আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া, এখন তারা মনে করে তারা তো একাই 100, আর তারা এই সরকারকে যদি, এই অবৈতনিক সরকারকে যদি, এই আপনার অস্থির সরকারকে যদি রাখতে পারে তাহলে তো তারাই ক্ষমতার যে ব্যবহারটা তারা করছে পুরা দমে, 16 আনার জায়গায় 15.5 আনা ক্ষমতার ব্যবহার করছে তারা, তো তাদের তো লস নাই। যে কারণে তারা বিএনপির সাথে এখন আর থাকতে চায় না, কখনো নিজেকে সরকারি দলের মনে করে, কখনো সর্বোচ্চ বিরোধী দলের মনে করে।